কথাতেই আছে, যেমন কর্ম তেমন ফল। আর যা কর্ম করবে তার ফল এই জন্মেই ভোগ করে যেতে হবে। সবটা না হলেও কিছুটা তো করতেই হবে। সেটা যে এত তাড়াতাড়ি হবে আর কলিযুগে দাঁড়িয়ে থেকে স্বচক্ষে যে আমরা সেটা দেখতে পাচ্ছি, তার অন্যতম উদাহরণ হলো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। যে মানুষটাকে দেখেছি যে চিরকাল শুধু আন্দোলন, বন্ধ, বিক্ষোভ, বিরোধিতা, বিধানসভা ভাঙচুর অনেক কিছু করেছে ২০০৬ থেকে ১০-এর মধ্যে। তারপর হঠাৎ করেই তার উত্থান এবং আস্তে আস্তে মানুষের মনে জায়গা করে নেওয়া ২০১১-এ মুখ্যমন্ত্রী। ২০১১ থেকে ১৬ অব্দি একরকম গেছে। তারপর আস্তে আস্তে নিজের ভাইপোকে সেই জায়গায় দেওয়া, যুব কংগ্রেস সেখান থেকে যুব সভাপতি, সেখান থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি, এই সমস্ত অনেক কিছু করতে যেভাবে তাকে পুশ করে গেছেন, সেই পুশটাই বোধহয় কাল হয়ে গেল মমতা ব্যানার্জির। আজকে তার ভাইপোর নেওয়া কিছু সিদ্ধান্তের জেরেই দলটা একেবারে শেষ হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে যে ৮০টা এমএলএ নিয়ে বিরোধী দলের তকমাটাও তাই হারাতে চলেছে। সেখানেও জালিয়াতি, সই জালিয়াতি। এলওপি অর্থাৎ লিডার অফ অপোজিশন সিলেক্ট করার জন্য যে ৮০ জনের সই লাগে, সেখানেও ভাওতাবাজি করেছে অভিষেক ব্যানার্জি। আর সেখানে এমন তদন্ত হয়েছে যে তারা দল ভাঙিয়ে অন্য একটা দল তৈরি করতে চাইছে। এমন অবস্থা হয়েছে যে ডিম ছোড়া এবং সেখান থেকে সামান্য ইনজুরিটাকে ইস্যু বানিয়ে পথে নামার যে একটা প্ল্যানিং করেছিল মমতা ব্যানার্জি, তাতেও দেখা গেল ৮০ জন বিধায়কের মাত্র ৪-৫ জন এসছে, বাকিরা এলোই না। আজকে তার দলের নেতা বা যারা অন্যান্য এমএলএ এমপিরা রয়েছে, তারাই তার কথা শুনছে না, আসছে না, কলকাতায় থেকেও তারা আসছে না। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির অবস্থা। দেখতে পাচ্ছেন যে তিনি একটা সময়, মানে জাস্ট ভাবুন, ৪৫ দিন আগেও সে মুখ্যমন্ত্রী ছিল। আজকে তাকে রাস্তায় নামতে হয়েছে, প্যান্ডেল বা একটা মঞ্চ করতে দেয়নি পুলিশ। তাকে রেলিংয়ের ওপর বসতে হয়েছে। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেলিংয়ে বসতে হয়েছে, একটা জাস্ট ওই ওয়েটিং এরিয়াতে, বাস স্ট্যান্ডের মতো থাকে, সেখানে বসতে হয়েছে তাকে। বাকি এমএলএদেরও ওখানে বসতে হয়েছে। এইটা হলো সময়। এটা আর কিছু না, কর্মফল। যেটা ভোগ করছেন সেটা কর্মফল ভোগ করছেন। এখানে মানুষ তাকে তার উচিত শিক্ষা দিচ্ছে। এখানে বিরোধীরা এই করেছে, রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার পারমিশন দেয়নি, এসব ভুল কথা। আসলে হলো কর্মফল, এটা স্বীকার করতে হবে। আজকে এই দলের এই অবস্থার জন্য অন্যতম দায়ী হলো অভিষেক ব্যানার্জি নয়, অন্যতম দায়ী হলো মমতা ব্যানার্জি নিজেই। তিনি সবসময় অভিষেক ব্যানার্জিকে প্রমোট করেছেন। তার নেওয়া সিদ্ধান্তগুলোকেই মাথা বেঁধে নিতে হয়েছে বাকি নেতাদের। ১৯৯৮ সাল থেকে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, সেই সময়ের মদন মিত্র, সেই সময় শোভনদেব, ফিরহাদ হাকিমরা যারা ছিল, তারাই আজকে এসছে তার এই ধর্ণা মঞ্চে। বাকিরা আসেনি কিন্তু। যে সায়নী ঘোষ হঠাৎ করে উত্থান, এবং সায়নী ঘোষ মমতা ব্যানার্জিকে কপি করে সেরকম শাড়ি পরা, সেইভাবে মুভমেন্ট করা, যাদবপুর থেকে সে এমপি হলো, সেই সায়নী ঘোষও আসেনি কিন্তু। না এসছে দেব, না এসছে রচনা ব্যানার্জি, কেউ আসেনি। কয়েকজন, গুটি কয়েক, যারা এই জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করে এসছে, তারাই এসছে আজকে মমতা ব্যানার্জির সঙ্গে। তাহলে বুঝতে পারছেন তো যে আসল তৃণমূল কংগ্রেসকে যারা বানিয়েছিল, তাদেরকে উপেক্ষা করে যাদেরকে ঠাঁই করে দিয়েছিল, তারা কেউ আজকে নেই মমতা ব্যানার্জির সঙ্গে। সেই ঘুরে ফিরে ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ইভেন অভিষেক ব্যানার্জিও কিন্তু আসেনি। বুঝতে যাচ্ছে যে এই দলটা আজকে শেষের দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। না কোনো কাউন্সিলর আছে, না কোনো মেয়র আছে, কেউ নেই, কেউ নেই। ইভেন সব্যসাচী দত্ত, সুজিত বোস, তারা তো জেলে চলে গেছে, তারা নেই, মানে সুজিত বোস বিশেষ করে তো জেলে চলে গেছে। এত ঘাপলা করেছে, পাট ক্ষেত, ধান ক্ষেত থেকে টাকা পাওয়া গেছে, শুধু বেনিয়ম আর দুর্নীতি, দুর্নীতি। এমনকি তারা আজকে বিরোধী দল হয়েও লিডার অফ অপোজিশন বের করতে পারছে না। এরকম অবস্থা গেছে আজকে তৃণমূল কংগ্রেসের। সুদূর ভবিষ্যতে মনে হয় না ২০২৯ পর্যন্ত এই দল টিকবে কিনা, তারা ২০২৯-এ ভোটে দাঁড়াতে পারবে কিনা। কুণাল ঘোষ যদিও মনে করছে যে ২০২৯-এ হয়তো মানে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, কিন্তু ভগবান জানে দলটা এক্সিস্ট করলে তবে না তিনি দাঁড়াতে পারবেন। তিনি বলেছেন যে এরপর দিল্লিতে গিয়ে তিনি বিরোধিতা করবেন। কিন্তু যে তার নিজের রাজ্যে ঠাঁই পায় না, যে নিজের রাজ্যটাকে হাল সামলাতে পারলো না, সে নাকি দেশ সামলাতে যাবে। ভাবুন তো, আজকে যদি বিদেশ নীতিতে কোনো প্রবলেম হয়ে যায়, যেভাবে পাকিস্তান, আমেরিকা, ইসরায়েল, রাশিয়াকে কন্ট্রোল করছে, জয়শঙ্কর, নরেন্দ্র মোদী, অমিত শাহ, প্রতিরক্ষা দপ্তর, পারবে? এরা নিজের একটা রাজ্য সামলাতে পারলো না, বাংলাদেশের সাথে টাই আপ করে উদ্বাস্তু ঢুকিয়ে দিয়েছিল, রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়েছিল। এরপর যদি এরা দেশের প্রধানমন্ত্রী হতে যায়, দেশ চালাতে যায়, দেশটাকে কোন পর্যায়ে পাঠিয়ে দেবে? পুরো দেশটাকে মুসলিম কান্ট্রি হয়তো বানিয়ে ফেলতে পারে, বলা যায় না। এরা যে কী করতে পারে না পারে, সেটা তো একটা ১৫ বছরের উদাহরণ দেখেই বোঝা যাচ্ছে। আপনারা ভাবুন, বা আমি নিজেও ভাবছি, বাঙালি এই মানুষটাকে আবেগপ্রবণিত হয়ে ভোট দিয়েছিল, ১৫ বছর রাজত্ব সামলাতে দিয়েছিল। চারিদিকে এত দুর্নীতি করেছে, সরকারি জমি অধিগ্রহণ করে নিজেরা কখনো ওয়াকফ সম্পত্তিতে অফিস বানিয়ে ফেলেছে, অনেক কিছু কাণ্ড করেছে। আজকে হকার উচ্ছেদ নিয়ে বিরোধিতা করছে, কিন্তু এটা তো বুঝতে হবে সরকারি জমি আত্মসাৎ করাটা কি উচিত? সেটা তো উচিত না। ট্যাক্স দাও, লাইসেন্স বানাও, দেন ব্যবসা করো। এইসব নীতিতে যায়নি মমতা ব্যানার্জি সরকার। আজকে তারা বলছে যে বিজেপি গভর্নমেন্ট নাকি দেশ চালাতে যায় না, সব কিছু বিক্রি করে দিচ্ছে। যদি নাই পারে, তাহলে দেশটা ১৫ বছর ধরে এতটা উন্নতি করতে পারতো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন বংশ স্টোরিজ, আর অবশ্যই নিজেদের ওপিনিয়ন কমেন্ট বক্সে জানান।